দেশের বিভিন্ন স্থানে চলছে যৌথ বাহিনীর অভিযান। অবৈধ ও লুট হওয়া অস্ত্রের খোঁজে আন্দোলনে নাশকতাকারীদের বাড়ি বাড়ি তল্লাশি। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাসে শহীদি মার্চ কর্মসূচি আজ। পুনর্গঠনের সময় বিভাজন সৃষ্টির পায়তারার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। খালেদা জিয়ার সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, বিদেশে চিকিৎসা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা। নিরাপত্তা আশ্বাসে আশুলিয়া গাজীপুরে আজ সব ফ্যাক্টরি খোলার ঘোষণা। বুধবারও শতাধিক কারখানায় ছুটি ঘোষণা। সুযোগ সন্ধানীদের ইন্ধন দেখছে সরকার। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের। আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত দিতে পারি। সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করাবো। এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে দেশে ফিরল বাংলাদেশ দল। সাকিব না আসলেও ফিরলেন বিদায়ের প্রহর গোনা হাতুরু সিংহে। সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। আজও দেশের বিভিন্ন স্থানে চলছে লুট হওয়া অস্ত্র উদ্ধারের অভিযান। মঙ্গলবার মাঝরাতে শেষ হয় অবৈধ অস্ত্র জমাদানের সময়সীমা। এরপর থেকে খোয়া যাওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। 12:30 নাগাদ রাজশাহী নগরীর রানীবাজার, পঞ্চবটি, মুন্সিডাঙ্গা ও আলুপট্টি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। ছাত্র জনতার আন্দোলন ঘিরে যাদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়েও তল্লাশি চালানো হচ্ছে লুটকৃত অস্ত্র। পুলিশের তথ্য মতে রাজশাহী মহানগরীতে 98টি অস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা গেছে 79টি। এছাড়া জেলা জুড়ে 600 রাউন্ড গুলি খোয়া গিয়েছে, সেগুলো উদ্ধারেও চেষ্টায় রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়া লাইসেন্সধারীদের ও অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়, যদিও জেলার 158 জন লাইসেন্সধারী কেউই এখনও অস্ত্র জমা দেননি। পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সহ আমরা অভিযান করতেছি এবং অবৈধ অস্ত্র, মাদক, চোরাকারবারি যত যা আছে অবৈধ কিছু যাদের নামে মামলা হয়েছে আমরা আইনের আওতায় নিয়ে সেখান থেকে গ্রেপ্তারের চেষ্টা করছি। দর্শক, এই অভিযানের খবর আপনাদেরকে জানাবো দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেটি জানাতেই আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। রাজশাহী থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। তারেক, উদ্ধার অভিযানের সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে জানাতে চাই, এবং একই সাথে জানতে চাই অস্ত্র উদ্ধারের কি খবর রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অস্ত্র নতুন করে উদ্ধার করা গেল কিনা। রেজা, আজকে নতুন করে কোনো অস্ত্র উদ্ধার হয়নি, তবে এই যৌথ বাহিনীর যে তাদের যে কার্যক্রম, তাদের যে অভিযান সেটি কিন্তু চলছে। আপনি কয়েকটি এলাকার নাম একটু আগে কিন্তু বলছিলেন, এ বাদে ওই এলাকাগুলো শেষ করে এখন রাজশাহীর যে আলুপট্টি মোড় রয়েছে, আলুপট্টি মোড়ে এসেছে যৌথ বাহিনীর সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা। এবং সেই সাথে সাথে রাজশাহীতে যে 98টি যে অস্ত্র লুট হওয়ার যে বিষয়টি, এবং সেই সাথে সাথে রাজশাহী জেলায়
মোট 600 রাউন্ড যে গুলি লুট হওয়ার যে বিষয়টি এবং যারা লাইসেন্সধারী রয়েছে মোট 158টি যারা অস্ত্র এখনও জমা দেয়নি এবং বলা যায় যে এই রাজশাহীতে যারা এই ছিনতাইকারী, সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী, মাদক কারবারি এবং এই তাদের বিরুদ্ধে আসলে এবং আরেকটি বিষয় বলে রাখি যে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর যে হামলা এবং ছাত্রদের যে এই ছাত্রদের পক্ষে যে ছাত্রদের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয়ে যারা জড়িত রয়েছেন, ছাত্রদেরকে মেরে ফেলার যে বিষয়ে মামলা হয়েছে যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কিন্তু যারা সন্ত্রাসী রয়েছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং যৌথ বাহিনীর সদস্যরা তারা মাঠে নেমে কিন্তু এই যারা দোষী রয়েছেন তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে ধরার জন্য যে কার্যক্রম সেটি চালাচ্ছেন। এবং সেই সাথে সাথে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী যারা রয়েছে রাজশাহীতে তাদেরকে আইনের আওতায় আনা হবে তেমনটি কিন্তু যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য সংস্থার সদস্যরা তারা কিন্তু মাঠে নেমেছেন রাত 12টার পরে এবং বৈধ অবৈধ অস্ত্রদানের যে শেষ সময় গতকালকে ছিল রাত 12টা পর্যন্ত। এরপরে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে গতকালকে রাত 12টা থেকে এবং আজকেও রাত 12টার পরে কিন্তু এই যে অপারেশন সেটি শুরু হয়েছে এবং এই যারা যৌথ বাহিনীর যারা সংশ্লিষ্টরা যেমনটি বলছেন যে রাজশাহীতে যে থানাগুলো পোড়ানো হয়েছে এবং থানাতে অস্ত্রগুলো লুট করা হয়েছে, সেই অস্ত্রগুলো লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারে তাদের যে তৎপরতা সেটি কিন্তু থাকবে এবং সেই সাথে সাথে তাদের যৌথ বাহিনীর এমন কার্যক্রমে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সাধুবাদ দিচ্ছেন। এর মধ্যে আমি যেমনটি দেখেছি যে রাজশাহীতে যারা এই বিভিন্ন অস্ত্র কারবারি রয়েছে, যারা সন্ত্রাসী রয়েছে এবং কিশোর গ্যাং থেকে শুরু করে যারা আসলে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু মাঠে নেমেছে। সেই সাথে সাথে আমি একটু কথা বলবো এখানে রাজশাহী বোয়ালিয়া থানার যিনি এসআই রয়েছেন মিজানুর রহমান, তার সাথে একটু কথা বলবো। আপনাদের উদ্ধার অভিযানের কার্যক্রম কি অবস্থা একটু বলবেন? আসসালামু আলাইকুম, আমি সাব ইন্সপেক্টর মিজান, বোয়ালিয়া মডেল থানা। আমাদের উদ্ধার অভিযান কার্যক্রম অব্যাহত আছে। আমরা যৌথ বাহিনীর উদ্যোগে আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার, আসামিদের গ্রেপ্তার এবং আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে। আমরা যে কোনো তথ্য পেলে আমরা যে কোনো সময় আমরা উদ্ধার কাজ অব্যাহত আছে এবং এটা আমাদের চলবে। অস্ত্র উদ্ধারের কি অবস্থা আপনাদের থানায় একটু বলবেন? কতগুলো অস্ত্র উদ্ধার হলো এবং কি অবস্থা? আমাদের থানাতে অস্ত্র মোটামুটি 98টি, তার মধ্যে মনে হয় 95টি আমরা ইকুইভারি অটোমেটিক করেছি আর বাকি কয়টা আছে আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করেছি। ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমরা এগুলো উদ্ধার করবো ইনশাল্লাহ। আর আরও আমাদের কিছু মালামাল, মোটরসাইকেল, এইসব লুটটারাজ আছে, এগুলো আমরা সোর্স লাগাই দিচ্ছি। আমরা যে কোনো মুহূর্তে এগুলো উদ্ধার করা সম্ভব বলে আমি মনে করি। আগামীকাল কি উদ্ধার অভিযান চলবে কিনা? হ্যাঁ, আমাদের আগামীকাল উদ্ধার অভিযান চলবে। এবং রেজা শুনছিলেন এবং সেই সাথে সাথে তারা কিন্তু বলছিলেন যে অস্ত্রগুলো আসলে এই বিভিন্নভাবে যে লুট হয়েছে এবং শুধু অস্ত্র নয়, যে এই 600 রাউন্ড যে গুলি রয়েছে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে এবং সেখান থেকে জেলা পুলিশের 600 রাউন্ড গুলি কিন্তু খোয়া গেছে, সেগুলো লুট হয়েছে। বলা যায় যে সার্বিকভাবে যে লুট হওয়া অস্ত্রগুলো এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী, চিহ্নিত যারা রাজশাহীর সন্ত্রাসী রয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাওয়া হচ্ছে এবং সেই সাথে সাথে বিভিন্ন এলাকায় যখন পুলিশ তথ্য পাচ্ছে তখন এই যৌথ বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা যাচ্ছেন এবং রাজশাহীতে কয়েকটি জায়গায় কিন্তু রাত 12টার পরে তারা নেমে পড়ছেন এবং এতে জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। জনগণ তাদের যে কার্যক্রম সেটা কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এবং চিহ্নিত সন্ত্রাসী এবং যারা অপরাধী রয়েছে তাদের যে ধরার যে বিষয়টি সেটি অব্যাহত রয়েছে। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তারেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে দেখছিলাম রাজশাহী অঞ্চলের যে অভিযানের চিত্র সেটি আপনি দেখাচ্ছিলেন। দর্শক, এই মুহূর্তে আশুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। নিপু, শিল্পাঞ্চলের শহরে কি অভিযান চলেছে কিনা সেটি একটু জানাবেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের অভিমত, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে।
রেজা, আসলে আমরা 12টার পরেই কিন্তু দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের গাড়ি কিন্তু বিভিন্ন পয়েন্ট দিয়ে যাচ্ছে, অর্থাৎ অভিযান শুরু হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও তারা বলছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ প্রাধান্য থাকছে এবং সেই সাথে মাদকের উদ্ধারের ক্ষেত্রে তারা কাজ করবেন। আপনি জানেন যে আশুলিয়া শিল্পাঞ্চল বেশ কিছুদিন ধরে অস্থির এবং এর পিছনে কারা কাজ করছেন সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে যদি কেউ কাউকে জড়িত পাওয়া যায় তাকে কিন্তু আটকের আওতায় আনবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তের বিষয়ে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে আজকে 3 জনকে সেনাবাহিনীর এর মধ্যে আটক করে পুলিশের সুপর্দ করেছে, অর্থাৎ তবে তাদের যে কি কারণে আটক করা হয়েছে, কোন বিষয়ে আটক করা হয়েছে সেটি কিন্তু এখনো আমরা নিশ্চিত নই। তবে অস্ত্র যে তাদের কাছ থেকে উদ্ধার হয়নি এমনটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি, অন্য কোনো ইস্যুতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়টি কিন্তু আমাদের নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়ি কিন্তু টহল দিচ্ছে এবং পুলিশের গাড়িকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মহল্লায় যেতে কিন্তু আমরা দেখেছি। গুরুত্বপূর্ণ যে সকল অঞ্চলগুলো আসলে বেশ অস্থির কয়দিন ধরে ছিল সেই সকল অস্থির জায়গাগুলোতে কিন্তু তারা কিন্তু সেখানে অভিযান চালাচ্ছে, এমনটাই বিষয় কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বলতে চাই রেজা যে অভিযান কিন্তু চলছে, তবে কি পরিমাণ কি ধরনের অভিযানের সুফল আসছে সেটা কিন্তু আমরা আসলে সকাল হলে বলতে পারবো, এমনটি যদিও আনুষ্ঠানিকভাবে যদি তারা আমাদেরকে জানান তখন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। রেজা, আমরা নিশ্চয়ই সেটির অপেক্ষায় থাকবো আপনার মাধ্যমে সেই খবর জানানোর জন্য। দর্শকদের ধন্যবাদ নিপু আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবার যেতে চাই বন্দরনগরী চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আলামিন শিকদার, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। আলামিন, চট্টগ্রামে উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং কি দেখছেন সেখানকার পরিস্থিতি, বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, আজকে আমরা সন্ধ্যার দিকে একটা অভিযান দেখেছি পুলিশের, সেটা হচ্ছে যে গেল কয়েকদিন আগেই যে এসএলএমের যে গাড়িগুলো বিএনপি নেতাদের পাহারায় তাদের 14টি বিলাসবহুল গাড়ি পটিয়া থেকে বের হয়ে আসে, সেই গাড়িগুলো ঠিক কোথায় কোথায় আছে সেই অবস্থানগুলো পুলিশ শনাক্ত করে এবং এরপরে চট্টগ্রামের চেরাগি পাহাড়ের একটি বহুতল ভবনের পার্কিংয়ে একটি গাড়ির সন্ধান পুলিশ পায় এবং সেই ভবনের পার্কিংয়ে অভিযান চালানো হয় এবং সেখানে গিয়ে একটি মিৎসুবিশি ব্র্যান্ডের পাজেরো একটি গাড়ি সেখান থেকে উদ্ধার করা হয়। এই ছিল আজকে আমরা চট্টগ্রাম মহানগরীর মধ্যে যে দৃশ্যমান অভিযান, সেই দৃশ্যমান অভিযানের একটি অংশ। তবে আমি যদি একটু আপডেট জানাতে চাই অস্ত্র উদ্ধারের বিষয়ে, সেটা আমাদেরকে কিছুক্ষণ আগেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি তথ্য পাঠানো হয়েছে। সেখানে বলা হচ্ছে কোতোয়ালি থানায় 53টি অস্ত্র জমা পড়েছে, যেগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছিল এমন, এবং গুলি জমা পড়েছে 3527টি। বাকলিয়া থানায় 5টি লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েছে, গুলি জমা পড়েছে 158টি। সদরঘাটে 21টি অস্ত্র, 757টি গুলি। চকবাজার থানায় 31টি অস্ত্র, 931 রাউন্ড গুলি। চান্দগাঁও থানায় 25টি অস্ত্র, 1170টি গুলি। পাঁচলাইশে 95টি অস্ত্র, 5368টি গুলি। খুলশী থানায় 70টি অস্ত্র, 3162টি গুলি। বায়েজিদ থানায় 8টি অস্ত্র, 405 রাউন্ড গুলি। ডবলমোরিং থানায় 19টি অস্ত্র, 1000 রাউন্ড গুলি। হালিশহর থানায় 17টি অস্ত্র, 870 রাউন্ড গুলি। পাহাড়তলী থানায় 9টি অস্ত্র, 828টি গুলি এবং আকবরশাহ থানায় 2টি অস্ত্র, 116 রাউন্ড গুলি। বন্দর থানায় 12টি অস্ত্র, 326 রাউন্ড গুলি। ইপিজেড থানায় 60টি অস্ত্র, 453টি গুলি এবং পতেঙ্গা থানায় 3টি অস্ত্র, 153 রাউন্ড গুলি। কর্ণফুলীতে 60টি অস্ত্র, 402 রাউন্ড গুলি। মোট জমা পড়েছে 384টি অস্ত্র এবং 19,626 রাউন্ড গুলি এবং মোট লাইসেন্সপ্রাপ্ত বৈধ অস্ত্রের সংখ্যা ছিল 454টি, তবে জমা পড়েছে 384টি। এছাড়া খুলশী থানায় জমাকৃত 70টি অস্ত্রের মধ্যে 46টি খুলশী থানার লাইসেন্সপ্রাপ্ত, বাকিগুলোর মধ্যে সিএমপির বিভিন্ন থানার 4টি ও অন্যান্য জেলার 20টি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে। এর মধ্যে আমরা দেখছি যে নোয়াখালী জেলার লাইসেন্সপ্রাপ্ত 2টি অস্ত্র কিন্তু একটি থানায় কিন্তু জমা দেওয়া হয়েছে। এই ধরনের তথ্যগুলো
অস্ত্রগুলো আমরা পেয়েছি এবং এই যে অস্ত্র জমা দেওয়ার পর এবং বাকি যেগুলো অস্ত্র এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি সেগুলো উদ্ধারে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং সেটি গতকাল রাত 12টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত তারা তথ্য সংগ্রহ করছেন, কোথায় কি অস্ত্রগুলো আছে, কার কাছে আছে সেটি জানার পরে তাদের যে অভিযানিক কার্যক্রম সেই অভিযানিক কার্যক্রম শুরু করছে এবং আমরা যখনই কোনো অস্ত্র উদ্ধার হচ্ছে বা কোনো তথ্য তারা পাচ্ছে আমাদেরকে জানাচ্ছেন, সেটা আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করছি। রেজা, নিশ্চয়ই আপনি সেই আভিযানিক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন এবং আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। ধন্যবাদ আলামিন শেখদার আমাদের সাথে যুক্ত হবার জন্য। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে আজ বৃহস্পতিবার শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর পর্যায়ে শহীদদের স্মরণ, আহতদের বেদনা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন হবে এই কর্মসূচি। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে সমন্বয়করা এই ঘোষণা দিয়েছেন। তারা বলেন, দেশ যখন পুনর্নির্মাণের দিকে যাচ্ছে তখন বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। মুক্ত সংবাদ মাধ্যমকে প্রশ্ন করার ক্ষমতা রাখতে হবে। ঠিক 1 মাস আগে 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন অস্ত্র দিয়ে স্তব্ধ করার চেষ্টা চালায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজশাহী বাদ যায়নি কোনো এলাকা। খানিক পরপরই আসতে থাকে প্রাণহানির খবর। সারা দেশ যখন বন্দুকের গুলিতে তছনছ, ঢাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের কেন্দ্র। সব মত পথ ভুলে লাখ জনতা ছুটে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে ঘোষণা আসে 1 দফা শেখ হাসিনার পদত্যাগ। এগিয়ে এনে 5 আগস্টই কর্মসূচি দেওয়া হয় মার্চ ফর ঢাকা। দুপুর হতে বিজয়ের ধ্বনি চারিদিকে। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শত শত শিক্ষার্থী জনতার ত্যাগের 1 মাস পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার। এদিন শহীদি মার্চ নামে কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে তাদেরকে স্মরণ করে আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দোলনের সময় ঐক্যবদ্ধ হয়েছিল সবাই, কিন্তু পুনর্গঠনে বিভাজন তৈরি করতে চায় কেউ কেউ। আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। সমন্বয়করা বলেন, দেশ গঠনে নিয়ম ভাঙা বন্ধ করতে হবে, সেটা শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্য আছে কিনা তাও জানতে চাওয়া সমন্বয়কদের কাছে। আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা। মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বের হতে পারবো, সিস্টেমগুলো অটো পরিবর্তন হয়ে যাবে। শুক্রবার জেলা ও বিভাগীয় সফর শুরু করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা এখন জরুরি নজর দিচ্ছেন আহতদের চিকিৎসা ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তায়। আপনারা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহযোগিতা করুন। পাশাপাশি আর কি আহ্বান করবো, কোথাও আপনারা আইন নিষেধে তুলে নেবেন না। এই মুহূর্তে 7টি এমন কেস নিয়ে কাজ করছি যাদেরকে আমরা বাইরে পাঠানোর, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি। সংস্কারের পর পরবর্তী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্যই নির্বাচন কমিশন ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনে সুষ্ঠু হয়নি এবং মনে করছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। দীর্ঘ 7 বছর পর কোনো বিদেশি কূটনীতিক সাক্ষাৎ করতে যান তার সাথে। সাক্ষাতে খালেদা জিয়া 2 দেশের সার্বিক অবস্থা ও সম্পর্ক উন্নয়নের জোর দেন। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে খালেদা জিয়া প্রস্তুত কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর AZM জাহিদ হোসেন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার উপযোগী হলেই তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন।
দীর্ঘ 7 বছর পর কোনো বিদেশি কূটনীতিক সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে। বুধবার রাত 8টায় ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থায়ী মুক্তি পান খালেদা জিয়া। এরপর বিদেশি কোনো কূটনীতিকের সাথে এটাই তার প্রথম সাক্ষাৎ। 1.5 ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছে। ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছেন কিনা। এরপর কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের উপযোগী হলেই চিকিৎসার জন্য বিদেশ যাবেন। ওনার যে ফ্লাইং আওয়ারটা যেটা লাগবে 8 থেকে প্রায় 13 ঘন্টার সময়ের মতো লাগবে যদি ইউকেতেও নেওয়া হয়, আর আমেরিকাতে নিতে হলে প্রায় 18 থেকে 21 ঘন্টার টাইমের প্রয়োজন আছে। কাজেই এই শারীরিক সুস্থতা ফর দিস ফ্লাইং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উই আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেক আপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে। যুক্তরাজ্য ও বাংলাদেশ দুদেশের সম্পর্ক উন্নততর করতে খালেদা জিয়া সবার প্রতি অনুরোধ করেছেন বলেও জানান দলটির নেতারা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেছেন। বলেছেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। দেশের সংস্কার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বলেন, দলের সংকটকালে তৃণমূলই বিএনপিকে বারবার রক্ষা করেছে। বিএনপির সফলতা আর অগ্রযাত্রা কখনোই ব্যাহত হবে না বলেও জানিয়েছেন তারেক রহমান। মতবিনিময়ে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস ও গয়সর চন্দ্র রায় সহ অন্যান্যরা। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সচিব সভায় তিনি এই আদেশ দিয়েছেন। 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে গেল রোববার থেকে নিয়মিত তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কার্যক্রম শুরু করেন তিনি। বুধবার সকালে সেখানে আসেন ৫৫ মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। তাদের সাথে প্রথমবারের মতো বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার জারির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেছেন, সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, তা বাস্তবায়নে গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুর্নীতির মূল উৎপাটন করার নির্দেশ দিয়ে তিনি আরও বলেছেন, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুর ও আশুলিয়ায় বন্ধ থাকা সব পোশাক কারখানা আজ খুলে দেওয়া হবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। রাতেই শিল্পাঞ্চলে চালানো হতে পারে বিশেষ অভিযানও। বিজিএমইএ প্রেসিডেন্ট জানিয়েছেন, শ্রমিকরা নয়, হামলা চালাচ্ছে বহিরাগতরা। তাদের আইনের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করবেন পোশাক শিল্প মালিকরা। কয়েকদিন ধরেই উত্তপ্ত সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল।
বুধবার সকালে কাজে যোগ দেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা, কিন্তু হঠাৎ আগে থেকে বন্ধ থাকা কারখানার কর্মীরা চালু থাকা ফ্যাক্টরির সামনে বিক্ষোভ শুরু করেন। ছুটতে থাকেন ইট পাটকেল, তাদের সাথে যোগ দেন চাকরি প্রত্যাশী শ্রমিকেরাও। এমন দৃশ্য দেখা যায় সাভারের জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও আশপাশের অর্ধশতাধিক পোশাক কারখানায়। অনেকে অবস্থান নেন সড়কেও। বেতন বৃদ্ধি করতে হবে। এখন যাতে আমাদের বেতন আটকা আছে, বিকাল 4টার মধ্যে সবার অ্যাকাউন্টে বেতন দিয়ে দিতে হবে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বাড়তি বেতন নিশ্চিত করতে হবে। এই অবস্থায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। একই অবস্থা ছিল গাজীপুরে। পরে সেখানে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, জেলা প্রশাসন, সাথে সেনাবাহিনী আমরা যৌথভাবেই কাজ করছি। কোনো অব্যবস্থাপনার খবর পাচ্ছি আমরা সেখানেই মুভ করছি। আমরা আন্দোলনকারী এবং কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট উভয়ের সাথে কথা বলতেছি। যৌক্তিক সমাধানে আমরা সচেষ্ট। সার্বিক পরিস্থিতি নিয়ে বিকেলে বৈঠকে বসে গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। যোগ দেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মালিকদের অভিযোগ, চলমান অসন্তোষে মদত আছে স্বার্থান্বেষী মহলের, ভাঙচুর চালাচ্ছে বহিরাগতরা। পরিবর্তন হলে কিছুটা হাত বদল হয়, এটাতে অস্বীকার করা আমাদের জন্য বোকামি ছাড়া কিছুই না। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যাই এখন হচ্ছে যে বহিরাগত যে অলনে সাডেন যারা আসতেছে, অ্যাটাক করতেছে, এইটা। বৈঠকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশ্বাসের প্রেক্ষিতে বৃহস্পতিবার কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না, এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে। আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো। বিজিএমইএ জানায় চলমান পরিস্থিতিতেও নির্ধারিত সময়ে বেতন পাবেন শ্রমিকরা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষের পেছনে আওয়ামী লীগের ইন্ধনই আছে বলে মনে করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা, এলজিআরডি উপদেষ্টা এবং আইজিপি বলেছেন শ্রমিক আন্দোলনে উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। দুপুরের সচিবালয়ে এক সভা শেষে এসব কথা জানিয়েছেন সরকারের দায়িত্বশীলরা। গত কয়েকদিন ধরে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, যার ফলে তৈরি পোশাক ও ওষুধ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। রপ্তানি, কর্মসংস্থান ও অর্থনীতি বিনাশী এই কার্যক্রমের পেছনে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নাই বলেই সরকারের ভাষ্য। বুধবার সহ গত কয়েকদিনে কয়েক দফায় বৈঠক শেষে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো যায়নি। এই আন্দোলনের পেছনে আওয়ামী লীগের দায় আছে বলে মনে করছে সরকার। বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। আজকে থেকে অ্যাকশন শুরু হবে। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না, তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে। এলজিআরডি উপদেষ্টা বলছেন বকেয়া বেতন ও ঝুট ব্যবসার দখল সংক্রান্ত সমস্যাগুলো নিরসন হওয়ার পরও আন্দোলন অর্থনীতি বিনাশী। আর স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি কারখানায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। এটা যদি নষ্ট হয়, বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের কার লাভ হবে? তো এই যেগুলো চিন্তা করে আমাদের এখন আগাতে হচ্ছে যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। ওদেরকে কীভাবে মোকাবিলা করা যায়, এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে, আমাদের একটু শক্ত হতে হবে। কঠোর না হবে, অ্যারেস্ট হতে পারে, ডিটেনশন হতে পারে। শিল্পাঞ্চলের কাজের পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যৌথ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম। আশা প্রকাশ করেছেন দু একদিনের মধ্যেই শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। একটা অস্থিরতা তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর পৃথক দুটি স্থানে দুজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্য দিয়ে শহীদুল হককে 7 দিনের
ও আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে আসামিদের উপর হামলার ঘটনায় সমালোচনার মুখে বুধবার সকাল 6:30 নাগাদ ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় পুলিশের সাবেক 2 আইজিকে। তাদের বিরুদ্ধে রাজধানীর পৃথক 2 ঘটনায় 2 ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়। সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের, মোহাম্মদপুরের বুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের এবং হাজারীবাগ থানার অপহরণ মামলায় আব্দুল্লাহ হিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এমন কিছু নেই যে এক দিনের মধ্যেই পুলিশের ভাবমূর্তি উন্নতি করে ফেলবে। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। এ সময় এলজিআরডি উপদেষ্টা বলেছেন, পুলিশ রাস্তায় রাস্তায় বা গ্রামে গ্রামে নেই, কিন্তু পুলিশ কাজ করে যাচ্ছে। আর আইজিপি বলেছেন, পুলিশের কাজকে দৃশ্যমান করতে নানা রকম কাজ চলমান রয়েছে, একটু সময় লাগবে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বিরুদ্ধে হত্যার দায় রয়েছে। বাহিনীটির হিসাবে তাদের নিজেদের 54 জনের মতো সদস্য প্রাণ হারিয়েছেন। প্রাণের আতঙ্ক, থানা ও অবকাঠামো ভাঙচুর, নানা ইস্যুতে আওয়ামী লীগ সরকার পতনের পর কর্মবিরতি পালন করে পুলিশ। অন্তর্বর্তী সরকার গঠনের পর বদলি, পদোন্নতি সহ নানা প্রক্রিয়ার মাধ্যমে পুলিশকে কাজে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের সেবা পেতে মানুষের নানা রকম ভোগান্তি হচ্ছে ও মনোবলের ঘাটতি থাকার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। আইন শৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্ব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, কিন্তু আদারওয়াইজ যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে গ্রামে গঞ্জে, সেগুলো কোনো কিছু হচ্ছে না, এরকম কোনো তথ্য নাই। এই মুহূর্তে মেনলি হচ্ছে শহর ভিত্তিক, বিশেষ করে ঢাকাতেই যে পুলিশের মনোবল ভেঙে গেছে বিকজ অফ দেয়ার অ্যাক্টিভিটিস। আর সেটা এতদিনের 15 বছরের 16 বছরের অ্যান্টি পাবলিক অ্যাক্টিভিটিস তো 15 মিনিটে যাবে না। আর সেজন্য তোমাদেরকে ওদের এনকারেজ করতে হবে। স্বাভাবিক কর্মধারায় ফিরতে আইজিপিও সময় চাইলেন। গাড়িগুলি রিপ্লেস করা, থানাগুলিকে নতুনভাবে মেরামত করা, এটা তো সময় লাগবে, বাট আমরা কিন্তু কাজে আছি। ব্যাপক আকারে বদলি করেছি, ব্যাপক আকারে আমাদের নতুন পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, কমিশনার এরা বদলি হয়েছে এবং তারা ইতিমধ্যে নিজের জায়গায় গেছে। সুতরাং আপনারা কাজ দেখবেন যে আরও সবকিছু বেগবান হয়েছে। অবৈধ অস্ত্র ও মামলার আসামিদের ধরতে যে অভিযান হচ্ছে, সেখানে সার্বিক নিরাপত্তায় ভালো প্রভাব পড়বে বলে মন্তব্য আইজিপির। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। এবং নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে চেরাগি পাহাড়ের একটি ভবনের পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মিৎসুবিশি ব্র্যান্ডের একটি পাজেরো গাড়ি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। তবে এ ঘটনায় গ্রেফতার করা যায়নি কাউকে। এর আগে এস আলমের বিলাসবহুল গাড়ি কাণ্ডকে কেন্দ্র করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত করা হয় এই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার সদস্যপদ। গেল বৃহস্পতিবার এই 3 নেতার তদারকিতেই কালুরঘাট বিসিক শিল্প এলাকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এবার দুদকের জালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আর তার আলোচিত 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ। অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও ক্রয় সংক্রান্ত দুর্নীতি সহ বেশ কয়েকটি অভিযোগে আজিজ পরিবারের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রভাবশালী সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন তিনি। 100 কোটি টাকা খরচে করেছেন আলিশান বাংলো। মিরপুর ডিওএইচএসে রয়েছে তার বাড়ি। ঢাকার নিকুঞ্জ 1-এর 6 নম্বর রোডে আজিজ রেসিডেন্স নামেও বাড়ি রয়েছে সাবেক এই সেনাপ্রধানের। এছাড়া তার 2 ভাই হারিস ও তফেল ওরফে জোসেফ ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি ও বিপুল পরিমাণ জমি কিনেছেন, দখল করেছেন নানাজনের সম্পত্তি। দুর্নীতি দমন কমিশন তথ্য পেয়েছে তারা এগুলো করেছেন অনিয়ম দুর্নীতি করে। তাই আজিজ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি,
ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায়। একই ধরনের অভিযোগ ফেনী 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, টেন্ডারবাজি, সরকারি সম্পত্তি দখল, সরকারি টাকা আত্মসাৎ এবং চাঁদাবাজির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে। সেই তথ্যগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। এদিকে দুদকে চলমান 41 এমপি মন্ত্রীর দুর্নীতির অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য ও অন্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাদের ব্যাংকের তথ্যাদি পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিট রয়েছে সেখানে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া অনিয়ম ও দুর্নীতি করে অবৈধ সম্পদ গড়ায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা 13 সাবেক মন্ত্রী ও এমপির কেউই দুর্নীতি দমন কমিশনে হাজির হননি। তাদের নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক, তাই গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের। বিকেলে ব্যাংকার্স সভা শেষে এসব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। খেলাপি ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা এবং সম্পদ উদ্ধারে টাস্কফোর্স গঠনের কথাও বলেছেন তিনি। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন গভর্নর। গত 1.5 দশকে ব্যাপক হারে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে, যে কারণে তারল্য সংকটে পড়েছে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছে এসব ব্যাংক। ব্যাংকার্স মিটিংয়ে এসব ব্যাংককে তারল্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এবিবির চেয়ারম্যান। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ানো, ঋণ সুধারের সর্বোচ্চ সীমা তুলে দেয়া এবং ব্যাংক খাত সংস্কারে টাস্কফোর্স গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সব ব্যাংক মিলে তারল্য সংকটে সাহায্য করবে, তবে এটাও ভুলবেন না যে হয়তো 8-10টা ব্যাংক যেমন কঠিন অবস্থায় আছে, অনেক ব্যাংক কিন্তু খুব ভালো করছে। ব্যাংকার্স মিটিং শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেন, সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দেয়া হবে, তবে টাকা ছাপিয়ে নয়। অন্য ব্যাংক থেকে টাকা ধারে গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক। আমরা ডিপোজিটরের স্বার্থটা দেখব, সেটা নিয়ে কোনো ব্যত্যয় নেই, প্যানিক হওয়ার কিছু নাই। ব্যাংকারদেরও বলেছি যে ইন্টারব্যাংক মার্কেট থেকে আমাদের গ্যারান্টির বিনিময়ে ওই ব্যাংকগুলোকে যেন তারল্য দেওয়া হয়। আমরা নতুন কোনো টাকা ছাপাবো না তাদের জন্য। ব্যাংকের টাকা লুটপাটে জড়িত এবং এসব ব্যাংকের খেলাপি গ্রাহকদের দেশীয় সম্পদ জব্দ করার পাশাপাশি বিদেশে পাচার করা সম্পদ ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান গভর্নর। বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি, আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং আরো কথা হবে। তারা আসছেন তাদের দেশে সহায়তা দেওয়া, যাতে তারা আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত নিতে পারি। খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকে শক্তিশালীকরণ এবং সম্পদ উদ্ধারে আলাদা আলাদা টাস্কফোর্স গঠন করার কথাও বলেন গভর্নর। এই যে ব্যাংকিং খাতের যে পুনরুদ্ধার বা সেটার জন্য আমাদেরকে খুব ব্যাপকভাবে কয়েক বছর ধরে কাজ করতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্ট অডিটর দিয়ে কাজ করাবো, এই কারণে একটা টাস্ক ফোর্স আমরা করব। ব্যাংক সংস্কারে বিদেশি সহায়তা নেওয়া হবে বলেও জানিয়েছেন গভর্নর। বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভগুলো চুরি হয়েছে সেটাও কি এর মধ্যে আছে কিনা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিল্প কারখানার অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। একই জায়গায় আরেক অনুষ্ঠানে ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, বিগত রেজিমকে পাকাপোক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন ও দুদক, তাই এই দুই সংস্থার কমিশনারদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে শ্রমিক দলের কর্মী সভা, যেখানে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা। পতিত স্বৈরাচার তারা বাদেও আরো কিছু কেউ আছে, তাদের ইচ্ছা হলো বিএনপির যদি বদনাম হয় তাহলে তাদের হয়তো কিছু লাভ হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় কোনো আপোষ নেই, কিন্তু শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় যেসব গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল করতে যা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। কারা করতেছে এসব? নিশ্চয়ই আমাদের লোকরা। যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকারের সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে অপসারণ করতে হবে। পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। ডক্টর জাহিদ জানান, বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত 13 কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে, যার মধ্যে বিতরণ করা হয়েছে 10 কোটি টাকার সামগ্রী। শুক্রবার পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে, ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে। বিএনপি পরিবার আজকে এই বন্যার্ত মানুষের পাশে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে তদন্তকারী সংস্থা সিআইডি। এতে বাদ দেওয়া হয়েছে মামলার 2 নম্বর আসামি ফাহিম ফয়সাল, রিফাত সহ 27 জনকে। রাখা হয়েছে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সহ 9 জনকে। গত 27 আগস্ট জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জে আমলি আদালতে চার্জশিট দাখিল করা হয়। তবে এই চার্জশিট প্রত্যাখ্যান করেছে নিহত নাদিমের পরিবার। গত বছরের 14 জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরদিন হাসপাতালে মারা যান তিনি। প্রধান আসামিগুলো সবগুলো বাদ দিয়ে মাত্র 9 জনের, তার ছেলেকেই বাদ দিয়ে এই মামলার চার্জ দেওয়া হয়েছে। আমি এখন এই চার্জশিট মানি না, আদৌ মানবো না। আমি এই চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিব। 1 নং আসামি বরখাস্তকৃত চেয়ারম্যান বাবু চেয়ারম্যান সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তবে বাবু চেয়ারম্যানের ছেলে 2 নং আসামি রিফাতকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।